সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযান। গাজীপুরে আজও শতাধিক গ্রেফতার। চট্টগ্রামে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 2 জনের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় আরও 3 জন ভর্তি হাসপাতালে। নির্বাচন বিলম্ব করে দেশে নতুন ষড়যন্ত্র হচ্ছে দাবি বিএনপির, প্রয়োজনে আন্দোলনে যাবার হুঁশিয়ারি। 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে ইসি, করা হয়েছে শোকজ। ইলিশ শূন্য হয়ে পড়েছে বরগুনার বিষখালী সহ 3টি নদী। ডুবোচর এবং দূষণকে দুষছেন জেলেরা। স্বাগত দেশযোগে, আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। অপারেশন ডেভিল হান্ট নামের অভিযানের দ্বিতীয় দিনে গাজীপুরে আরও 100 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বলছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ত্রাসী এবং অপরাধীরা যে দলেরই হোক তাদের গ্রেফতার অব্যাহত থাকবে। ইকবাল সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। গাজীপুরের দাক্ষিণখান এলাকায় 7 ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী আখম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালিয়ে 18 জনকে আহত করা হয়। পরের দিন হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। এরপরই রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। সাধারণ মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়ে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দলমত নির্বিচারের ঊর্ধ্বে উঠে অভিযান অব্যাহত রাখার কথা বলেন। আরো আগে থেকে শুরু করা উচিত ছিল। সন্ত্রাসী যে দলেরই হোক তাকে ধরা উচিত। এটা রাষ্ট্রের কর্তব্য, আমরা সাধুবাদ জানাই। এটা যদি সঠিকভাবে হেরা করে সেটা ভালো, যাই অপরাধী হেরে ধরুক। আমরা তো ভালো একটা রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা চাই। দ্বিতীয় দিনের অভিযানে গাজীপুর জেলার 5টি থানা থেকে 21 জন এবং মহানগর এলাকা থেকে 79 জনকে আটক করা হয়। এদের মধ্যে জেলার শ্রীপুর থানার এলাকায় আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামও রয়েছেন। এই ধরনের আত্মগোপনকারী লোকজন সহ জেলায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। আমরা আমাদের গোয়েন্দা দল, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ওনাকে পেয়েছি। একই সাথে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। এর আগে প্রথম দিনে গাজীপুর জেলা ও মহানগর এলাকায় অভিযান চালিয়ে 80 জনকে আটক করা হয়। শাকিলা শম্পা, 71। গাজীপুরে আজকে খবরটা জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, তাহলে নতুন করে কতজন গ্রেফতার হলেন এবং এখন পর্যন্ত আসলে এই অপারেশন ডেভিল হান্টের প্রেক্ষিতে কতজন গ্রেফতার হলেন সংখ্যাটা একটু জানিয়ে দেবেন, বিশেষ করে গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানের এখনকার আপডেটটা আমাদেরকে জানিয়ে দেবেন ইকবাল। রাকিব, আজকে সকালে যেটা আমরা জেনেছি, মহানগর পুলিশের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে মহানগর এলাকা এবং জেলা এলাকা মিলে মোট 100 জনকে গত রাতে আটক করা হয়েছে। এর আগের দিন আটক করা হয়েছিল 80 জন, অর্থাৎ এই 2 দিনে অপারেশন ডেভিল হান্টে মোট 180 জন গ্রেপ্তার হয়েছে গাজীপুর জুড়ে। তো প্রশাসনের যারা রয়েছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন তাদের এই অভিযানটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না সরকারিভাবে তাদেরকে বন্ধ করতে বলবেন। এই অভিযানে দিন কিংবা রাত সারাক্ষণই চলছে, তবে বিশেষ করে রাতেই বেশি সংখ্যক লোকজন গ্রেপ্তার হচ্ছেন। দিনের বেলায় খুব কম সংখ্যক গ্রেপ্তার হচ্ছেন, আর যারা গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে আদালতে চালান করা হচ্ছে। পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার ডক্টর নাজমুল করিম খান, তিনি বলেছেন এই গ্রেপ্তার অভিযানটা মানুষের শান্তির জন্য, মানুষের যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারে, অর্থাৎ নিরাপদে যাতে সবাই বসবাস করতে পারে, সেই জন্যই এই অভিযানটা চলছে। এটা কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ শ্রেণীর লোককে গ্রেপ্তারের উদ্দেশ্য নয়। একই সাথে গাজীপুরের যিনি পুলিশ সুপার চৌধুরী জাভেদ
সাদেক, তিনি জানিয়েছেন যে এই অব্যাহত রয়েছে এই অভিযান, দিন বা রাত নেই। আর বিশেষ কোনো শুধুমাত্র ব্যক্তি দেখে গ্রেপ্তার করেছে না, যারাই নাশকতা করছে, যারাই নাশকতার পরিকল্পনা করছে, যারা দেশকে অশান্ত করার অপচেষ্টা করছে, তারাই এই অভিযানে গ্রেপ্তার হচ্ছে। আর এই গ্রেপ্তার অভিযানটা অব্যাহত থাকবে। এর মধ্যে আমরা জেনেছি যারা আজকে এবং গতকাল যারা গ্রেপ্তার হয়েছেন এই 180 জন, তারা সবাই আওয়ামী লীগের বা যুবলীগের বা তাদের অন্যান্য যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে তাদের বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছে। যেমন আজকে যিনি গ্রেপ্তার হয়েছেন একজন, তিনি যুব মহিলা লীগের মহানগরের সাধারণ সম্পাদক। একই সাথে গত রাতে শ্রীপুর থেকে গ্রেপ্তার হয়েছেন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ দলীয় চয়ন ইসলাম। তিনি ওই শ্রীপুরের বাসায় 2 মাস ধরে আত্মগোপনে ছিলেন, তার একজন স্ত্রীকে সাথে নিয়ে এবং একজন তার সহযোগীর সাথে নিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছেন বিশেষ করে বা কর্মী রয়েছেন, তারাই এই যে অভিযানটা এটা চালাতে অনেকটা বাধ্য করেছেন বলা যায়। তাদের দাবির প্রেক্ষিতেই এই অভিযান শুরু হয়েছে। অর্থাৎ আকম মোজাম্মেল হকের বাসায় বৈষম্য বিরোধী ছাত্র বা জনতার উপরে যে হামলা চালিয়েছিল, সে হামলা 18 জন আহত হয় এবং তার প্রেক্ষিতেই পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, দুটো সংগঠন গাজীপুর ডিসি অফিসের সামনে দিনভর নানা ধরনের আন্দোলন করে। এখনকার আপডেটও আপনার কাছ থেকে জেনে নিলাম, নিশ্চয় আপনি আছেন দিনের রাতে সবসময় আসলে এই অভিযানটি চলছে এবং সেই আপডেটটা নিশ্চয় আপনার কাছ থেকে আমরা ধাপে ধাপে পাবো। ইকবাল সরকার যুক্ত হয়েছিলেন বলছিলেন গাজীপুর থেকে। কেবল গাজীপুর নয়, সারা দেশেই যৌথ বাহিনীর এই অপারেশন ডেভিল হান্ট চলছে। সারা দেশের শহরে টহল দিচ্ছে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর একাধিক টিম। পুলিশ বলছে প্রকৃত অপরাধী, দুর্নীতিবাজ আর রাজনৈতিক ফায়দা আদায়কারীদের আইনের আওতায় আনা হবে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সে সাথে সেনাবাহিনী আর বিজিবি টহল দিচ্ছে নগরীর রাস্তায় রাস্তায়। এরই মধ্যে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটকও করা হয়েছে। আটকদের মধ্যে আওয়ামী লীগের সাবেক নারী কাউন্সিলর এবং ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন মামলার আসামিরা রয়েছেন। নাগরিক নিরাপত্তার জন্য যৌথ বাহিনীর এই যে অপারেশনটা, এটা খুবই প্রশংসনীয়। আওয়ামী লীগের দূষণরা এখনো বাংলাদেশে রয়ে গেছে, যার কারণে ওরা গুপ্তচরে হামলা করছে আমাদের উপর। ময়মনসিংহে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী সহ পুলিশের 5 সদস্য, যাদের নামে আগে থেকেই রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ। এই অভিযান আমাদের ডেভিল হান্ট যতদিন উপর নির্দেশনা থাকবে এইভাবে চলবে এবং প্রতিদিন এই কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে আমরা করে যাব। বগুড়াতেও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 8 নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী, যাদের নামে মারপিট, অগ্নিসংযোগ, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অপারেশন ডেভিল হান্টে বরিশাল নগরীতে টহল দেওয়ার পাশাপাশি 3টি স্থানে বসেছে চেকপোস্ট। আমরা মামলার বাইরে কোনো আসামি আমরা গ্রেফতার করি নাই। এটা নিয়মিত অভিযানেরই অংশ। এটা তো আমাদের যে নিয়মিত অভিযান চলতেছে তারই অংশ এটা। নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অয়ন দাসকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করেছে মোংলা কোস্টগার্ড ও নৌবাহিনী। সুন্দরবনকে ডাকাত মুক্ত করার জন্য কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট জারি থাকবে বলে জানানো হয়েছে। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে চকবাড়া বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষভাবে লুকায়িত অবস্থায় আমরা একটি দেশীয় অবৈধ পাইপগান এবং 16টি দেশীয় অস্ত্র উদ্ধার করি। তবে খুলনায় এখনো কাউকে আটক করা না হলেও টহল দিচ্ছে পুলিশ, র্যাব ও সেনার একাধিক টিম। বনশ্রী হালদার, 71। দর্শক, এই মুহূর্তের খবর হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সন্ধ্যায় দেখা করতে আসেন বিএনপি প্রতিনিধিরা এবং ধারণা করা হচ্ছে দলটির নীতি নির্ধারকদের কয়েকজন সেখানে থাকবেন এবং দেশের যে চলমান পরিস্থিতি সেই পরিস্থিতি সহ বিভিন্ন ব্যাপারে দলীয় অবস্থান জানাবেন। এবং এই পুরো বিষয়টা নিয়ে আমরা একটু আপডেট জানতে চাই। যমুনার সামনে আছে সহকর্মী শফিকুল হক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে।
শফিকুল, আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারলাম কিনা যে কখন বিএনপি নেতারা আসবেন, কারণ বলা হচ্ছে সন্ধ্যার পরে আসবেন। সেক্ষেত্রে সময়টা কেমন হতে পারে এবং বৈঠকে বিএনপির পক্ষ থেকে কারা থাকতে পারেন সে নামগুলো জানা গেছে কিনা, এবং বলা হচ্ছে দেশে চলমান পরিস্থিতি সহ বিভিন্ন ব্যাপার, সেই হিসেবে মূলত কোন কোন বিষয়গুলো আসলে আলোচনায় আসতে পারে সেটাও বা ধারণা করা গেল কিনা শফিকুল? রাকিব, অনেকগুলো বিষয় জানতে চেয়েছেন। আপনাকে শুরুতেই যেটি বলতে চাই যে এই বৈঠকটি হওয়ার কথা আজ সন্ধ্যা 6টায়, এবং সন্ধ্যা 6টার মধ্যেই আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এই বৈঠকে অংশ নেবেন, এমনটি এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরের যেই তথ্য, দেশের সাম্প্রতিক পরিস্থিতি আপনি জানেন, বিভিন্ন সভা সেমিনারে বিএনপি কিন্তু বরাবরই বলে আসছিল যে দেশের এই বর্তমান যেই পরিস্থিতি চলছে, যেই অস্থিরতা চলছে, এইসব বিষয়ে আসলে একটি সুরাহা হওয়া দরকার, এবং সে বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপও তাদের পক্ষ থেকে সরকার নিবে, এমনটি তারা আশা করছিলেন। তো সবশেষ আমরা গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তার মাধ্যমে যেটি জানতে পেরেছিলাম, তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিএনপির একটি প্রতিনিধি দল গতকাল সাক্ষাৎ করেছে, এবং সাক্ষাৎ শেষে তিনি যেমনটি সেখান থেকে জানাচ্ছিলেন যে বিএনপি তাদের দলের পক্ষ থেকে নির্বাচনের যে রোডম্যাপের যে ধারণা, সে বিষয়টি মূলত আজকে এখানে প্রধান উপদেষ্টার কাছে দলের পক্ষ থেকে উপস্থাপন করা হবে। একই সাথে দেশের সাম্প্রতিক সময় আপনি জানেন ধানমন্ডি 32 সহ দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এবং এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে। এই অস্থিরতা আসলে সরকার কি মোকাবেলা করতে হবে, এবং সেক্ষেত্রে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন এবং শক্ত অবস্থান নেবেন, এমনটি দলের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে। সে বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে এই আজকের এই বৈঠকে মূলত জানানো হতে পারে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যদিও এখনো বিএনপির কোনো নেতা এখানে আসেননি, আমরা সবশেষ যে খবর পেয়েছি সন্ধ্যা 6টার মধ্যেই তারা এই যমুনায় আসবেন, এবং এর আগে যেমনটি বলছিলাম বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, এরা এই বৈঠকে অংশ নিতে পারেন। তবে এখনো বিষয়টি চূড়ান্ত নয় যে কারা আসছেন, সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা ধাপে ধাপে জানতে পারবো। এবং এখন আপনার সঙ্গে যখন কথা বলছি তখন 5টা 11 বাজে, তার মানে হাতে এখনও বেশ কয়েকটা সময় আছে। 6টার দিকে তারা আসবেন, এবং তখন নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জানা মাত্রই সরাসরি পৌঁছে যাবো, আপনার কাছ থেকে আপডেট নেব। শফিকুল হক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে বলছিলেন। চলমান ডেভিল হান্ট যে অপারেশন, সে অপারেশনে কোনো দুষ্কৃতকারী ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে তিনি কথা জানান। উপদেষ্টা আরও জানান, নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে, আর অপরাধী সে যেই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4জন না 5জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। দুর্নীতির অনেক বড় অভিযুক্তরা বিদেশে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় চর বাউশিয়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে দুদক কর্মকর্তাদের এক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, অপারেশন ডেভিল হান্ট সরকারি কর্মসূচি, এর থেকে দুদক সুবিধা পেতে পারে। তিনি বলেন, দুর্নীতির একটি বড় উৎস প্রকিউরমেন্ট বা সরকারি ক্রয় পদ্ধতি। কিছুকাল আগেও ঠিকাদার ঠিক করত চিকিৎসা খাতে কী জিনিসপত্র লাগবে, সে অনুযায়ী কেনা হতো। তাই প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয়ে দুদক কর্মকর্তাদের সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি। এই প্রক্রিয়াটা খুব সহজ প্রক্রিয়া নয়। আমাদের প্রথমত তাদের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি থাকতো সেই দেশের সাথে, আবার সেই দেশ থেকে আনাটা, আমরা যেমন আমাদের কয়েকজন বড় আসামির কথাই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে আছেন, তো সেটা মানে সরকারি পদক্ষেপ যেভাবে হবে নিশ্চয়ই একটা সময় আমরা আশা করবো যে তাদের আমরা কাঠগড়ায় দাঁড়া করব। পিরোজপুরের 17টি প্রকল্পে প্রায় 1700 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই দুর্নীতির সাথে
সাবেক মুখ্য সচিব, 4 আওয়ামী লীগ নেতা এবং 11 জন সরকারি প্রকৌশলী জড়িত। এই তথ্য জানিয়েছেন এলজিআরডিও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্য প্রমাণ সহ তিনি এসব কথা জানান। আসিফ মাহমুদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম, সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ এবং 2 জন সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 11 জন ইঞ্জিনিয়ার মিলে বিগত 4 অর্থ বছরের প্রকল্পগুলোর কাজ শেষ না করে অর্থ আত্মসাতেরও প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। আর্থিক অনিয়মের বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ: সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানসমূহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণকে সাময়িক বরখাস্ত সহ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট পিআরএল ভোগরত কর্মকর্তা কর্মচারীর সকল সরকারি পাওনা স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের সময় ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে, তাদের ধরতে ডেভিল হান্ট অপারেশনকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। দুপুরে ফরিদপুরের সালথার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধা বাড়ি এবং তুখলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 6 পরিবারের মাঝে বিএনপি পক্ষ থেকে আর্থিক সহযোগিতা বিতরণের সময় তিনি এসব কথা বলেন বিএনপি গণমানুষের রাজনীতি করে, তাই তাদের যে কোনো বিপদ এবং প্রয়োজনে পাশে থাকে। এ সময় শামা ওবায়েদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এই সরকার তো আমরা চাই না, আমরা চাই গণতান্ত্রিক সরকার যেখানে জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে। খাদ্য চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিএসজেডের একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। সকালে প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে সেখানে আরেকটি কারখানার শ্রমিকদের সঙ্গে তাদের পাল্টা ধাওয়া হয়। শ্রমিকদের দাবি, তারা কারখানায় প্রবেশ করতে চেয়েছিলেন। এ সময় এনএইচটি ফ্যাশনস লিমিটেডের শ্রমিকেরা তাদের বাধা দেন, এতে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তবে এনএইচটি ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা বলছেন, ইপিজেড এলাকায় প্যাসিফিক গ্রুপের কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে, এতে বাধা দেয় এনএইচটি ফ্যাশনের কর্মীদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এর আগে গতকাল রোববারও একই দাবিতে বিক্ষোভ করেছিলেন প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেডের শ্রমিকরা। এরপর এক বিজ্ঞপ্তিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ওই কারখানার 2টি ইউনিট বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বলছিলাম, খাদ্য চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডে একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সকালে প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেডের শ্রমিকরাই বিক্ষোভ করেন এবং এক পর্যায়ে সেখানে আরেকটি কারখানার শ্রমিকদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। সেখানকার আরও আপডেট জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, পরিস্থিতি স্বাভাবিক হলো কিনা, ঠিক এই মুহূর্তে ইপিজেডের নিরাপত্তার জায়গাটা কেমন, সার্বিক বিষয় নিয়ে আসলে পুলিশ কি বলছে? রাকিব, ইপিজেড কর্তৃপক্ষের সাথে যে ফ্যাক্টরির শ্রমিকদের সাথে মূলত গন্ডগোলের সূত্রপাত, সেই ফ্যাক্টরির কর্তৃপক্ষের সাথে একটি বৈঠক হচ্ছে। এই বৈঠকের পর আসলে সিদ্ধান্ত নেওয়া হবে আসলে ফ্যাক্টরিটা কখন খুলবে না বা আদৌ খুলবেন কিনা। এবং গতকালকে কিন্তু ওই ইপিজেডের যে একটি ফ্যাক্টরি রয়েছে প্যাসিফিক ক্যাজুয়াল, সেই প্যাসিফিক ক্যাজুয়ালের শ্রমিকদের দাবি ছিল তাদের যে খাদ্য ভাতা সেটি যেন বাড়িয়ে দেওয়া হয়। যদিও প্যাসিফিক ক্যাজুয়ালের মালিক পক্ষ বলছে যে গত 1 মাস আগে তারা কিন্তু খাদ্য ভাতা 1 দফা বাড়িয়েছে, ফলে 1 মাস পরে দ্বিতীয় দফা আবার খাদ্য ভাতা বাড়ানোর দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে আসলে মালিক পক্ষ রাজি না হয় আজকে থেকে প্যাসিফিক ক্যাজুয়ালের যে 2টি ইউনিট 1 এবং 2 আজকে সকাল থেকে বন্ধ ঘোষণা করে। এবং বন্ধ ঘোষণার পরেই যেখানে শ্রমিকরা এসে দেখে যে তাদের কারখানাটি বন্ধ, তখন তারা পার্শ্ববর্তী যে প্যাসিফিক জিএনস এর অন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে গিয়ে ওইখানকার যে শ্রমিকদের তাদেরকে বের করার চেষ্টা করে। কিন্তু প্যাসিফিক জিএনস এর শ্রমিকরা তাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ না করে তাদেরকে উল্টো ধাওয়া দেয়, ফলে সেই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে কিন্তু এই পিছু হটে যায় প্যাসিফিক ক্যাজুয়ালের শ্রমিকরা। এবং এখানে প্রায় আধা ঘন্টা এইভাবে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এই ইপিজেড এলাকায়।
এর মধ্যে সেনাবাহিনী, পুলিশ এবং শিল্প পুলিশের সদস্যরা এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং এরপরেই কারখানাটি বন্ধ ঘোষণা করে। এবং এখন কিন্তু মিটিং হচ্ছে, মিটিং এর পরে আসলে বিষয়টি আসলে সুরাহার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমরা দেখছি গত 1 মাস আগেও কিন্তু এই খাদ্য ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে কিন্তু এই ধরনের সমাবেশ হয়েছিল এবং এখানে তখন কারখানাটি প্রায় 2 দিন বন্ধ ছিল। তো 1 মাস পরে তাদের সেই দাবি মেনে নিয়ে আবার এই 1 মাস পরে আবার শ্রমিকরা এখানকার পরিস্থিতি, তার মানে এখন যে মিটিংটা চলছে সেই মিটিং এর পরে হয়তো একটা সিদ্ধান্ত আসবে এবং আপনি নিশ্চয়ই সেটা ফলো করছেন। আপনার কাছ থেকে কি আপডেট আসে সেটাও পরবর্তীতে আমরা জানতে পারবো আশা করি। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। শিরোনামে বলছিলাম, চট্টগ্রাম নগরের জাফর সওদাগর কলোনিতে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক দম্পতি মারা গেছেন। ঘটনাস্থল থেকে তাদের 2 সন্তান সহ 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবেশ চক্রবর্তী তথ্য এবং ছবিতে বিস্তারিত। সোমবার ভোর 6:30টার দিকে বলুয়ার দিঘির পাড়ে জাফর সওদাগর কলোনির 5 কক্ষ বিশিষ্ট একটি টিনশেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন এখানে বলতেছে অনেকে তাদের কথা অনুযায়ী সেটা বৈদ্যুতিক থেকে আগুনের সূত্রপাত। পরে সেখানকার একটি ঘরের শৌচাগার থেকে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অচেতন অবস্থায় 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ইলিয়াস ও পারভিন দম্পতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শরীরে কোনো বার্ন নাই, কিন্তু ওদেরকে ইনহেলেশন, মানে শ্বাসনালীগুলি পুড়ে গেছে। হয়তো কোনো বদ্ধ রুমে থাকলে অনেক সময় অনেক আগুনে ধোঁয়াতে অনেক সময় এই সমস্যাগুলো হয়। স্থানীয় বাসিন্দারা জানান আগুনে 5টি ঘর পুড়ে গেছে, তবে এসব বসতঘরের অন্য বাসিন্দাদের ক্ষতি হয়নি। আগুন লাগার পর সবাই নিরাপদে ঘর থেকে বের হতে পেরেছেন। ঘরের দরজা খুলছে, খোলার পর দেখি ওর ঘরের মধ্যে শা করে আগুন। আমি কি দেখছি, তারপর শিলন শুরু করছি, তারপর বলতাছে আফা বালু দাও। আমি বালু মানে আমার ঘরের দরজাতে এতগুলো বালু রাখছি, বালুগুলো দিতে দিতে আমার ঘরে চলে আসছে আগুন। ওরা 4 জন ছিল, এটা তার বলতে পারি নাই, আমরা আর বলতে পারি না। আমরা তো ঘুমের জানজি, কোথেকে কোথায় যাবো স্কুল পাচ্ছি না, কিছু বাইর করতে পারিনি। একটা আমার গায়ে শুধু গায়ের টেসার, আর কিছু বাইর করতে পারি। মানুষ বাঁচার উপরে রাখতে হবে, একটু পানির ব্যবস্থা রাখতে হবে বা বাইর হওয়ার রাস্তা রাখতে হবে, এখানে রাখা নাই। নিহত ইলিয়াস ও পারভিন দম্পতির 2 সন্তান সহ বাকি 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসিবা আলী বর্ণা, 71। টাঙ্গাইলে কালীহাতিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভ্যান চালক সহ 2 জন। যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক তাহিরুল ইসলাম জানান, সোমবার সকাল 11টায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় ব্রিজের ওপরে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারি চালিত অটো ভ্যান যাত্রী নিয়ে যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিল। এ সময় 18 নম্বর ব্রিজের ওপর পৌঁছলে ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাস পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানের চালক আব্দুল হালিম এবং যাত্রী আব্দুর রাজ্জাক আকন্দ ঘটনাস্থলে নিহত হন। স্বাস্থ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ জাতীয় পরিচয়পত্রের সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস করেছে বলে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন এবং এই তথ্য জানিয়েছে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। প্রাথমিক তদন্তে প্রমাণ মেলার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আক্তার। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তথ্য ফাঁস ও পাচারের নানা অভিযোগ সামনে আসতে থাকে। এনআইডির তথ্য বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে কাফরুল থানায় মামলাও হয়। কয়েক মাস আগেও তথ্য ফাঁসের ঘটনায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। বলা হয়, চুক্তির শর্ত লঙ্ঘন করে তথ্য ফাঁস করেছিল বিসিসি। এমন পরিস্থিতির মধ্যেই জাতীয় পরিচয়পত্রের সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে 4টি সরকারি আর 1টি বেসরকারি প্রতিষ্ঠান। কি করে এই তথ্য লিক হয়েছে বা পাচার হয়েছে এগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো আমরা যাচাই বাছাই করা হবে। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে 3 দিনের মতবিনিময় সভার প্রথম দিন শেষে ইসি সচিব
বলেন, সব খোলা রেখে চোরকে দোষ দেয়া যাবে না। এরার অফ অমিশন অ্যান্ড এরার অফ কমিশন দুটো জিনিস আছে। কেউ যদি কমিট করে থেকে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে, তাহলে দ্যাট ইজ আ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে তাহলে আমাকে আর সাবধান হতে হবে। এনআইডি অনুবিভাগ থেকে ১৮২টি প্রতিষ্ঠান সেবা নেয় উল্লেখ করে ইসি সচিব জানান, ৩ সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে ইসি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। নির্বাচন প্রলম্বিত করে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করলে মানুষ সেটি আর বেশি দিন মেনে নেবে না, এমনটা উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এরই মধ্যে সরকারের নানা কর্মকাণ্ডে বিজয়ের আনন্দ মলিন হয়ে গেছে। ওদিকে বিএনপি হাসিনার পাতা ফাঁদে পা দিতে চায় না বলে দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছে, জানান দলটির অন্যান্য নেতারা। রহিম রুমনের প্রতিবেদন। ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 6 মাস ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠক। বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, বুলডোজার দিয়ে ভবন ভাঙার সুযোগ দিয়ে সরকার নিজেই তার অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। এই বুলডোজার ঘটনা এটা একটা সরকারের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা অত্যন্ত খারাপ সাইন যে একটা গভর্নমেন্ট আছে কিনা এ নিয়ে যদি জনগণের মধ্যে, অথবা গভর্নমেন্ট ফাংশনিং কিনা এটা নিয়ে যদি জনগণের মধ্যে প্রশ্ন ওঠে অংশের মধ্যে, তাহলে সেখানে একটা বড় ধরনের অনিশ্চয়তার জায়গা সৃষ্টি হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, নির্বাচন প্রলম্বিত করে সরকার যদি নিজের অবস্থান দীর্ঘায়িত করে তা যৌক্তিক হবে না, মানুষও তা আর বেশি দিন মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের কোটি কোটি মানুষ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি থাকুক বা না থাকুক, রিক্সা চালাক বা গ্রামে ফসলের ক্ষেত্রে লাঙল চালাক, তাকে গিয়ে যদি আমরা, বা গার্মেন্টস শ্রমিক যে নারী আছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে যৌক্তিক সময়টা কি, সেটা না বলতে পারলেও সে কিন্তু একটি কথা স্পষ্ট করে বলে দেবে যে কোন সময়টা যৌক্তিক নয়। অর্থাৎ এই সরকার যদি তাদের অবস্থানকে দীর্ঘায়িত করে সেটা যৌক্তিক হবে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিলেন বলেই মুক্তিযুদ্ধ পরবর্তী সব আকাঙ্ক্ষা অধরা রয়ে গেছে। উদ্দেশ্য সৎ হলে পরে ৩১ দফা আপনি পড়তেন, আপনারা পড়তেন, কিন্তু তার ধারে কাছে না গিয়ে খালি এক কথা সংস্কার সংস্কার। উনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার সংস্কার, একটা কাছাকাছি ব্যাপার আছে, এগুলো বাদ দিতে হবে। আর অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত প্রতীকী এক অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের ফাঁক গলে এই সরকারকে বিএনপি আর কোনো ষড়যন্ত্রের সুযোগ দিতে চায় না। সংস্কার চলবে, সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে, আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন, আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। সময় মতো ডেভিল হান্টের অভিযান পরিচালনা করা হলে গাজীপুরে ছাত্রদের হামলার শিকার হতে হতো না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে দিবেন। রহিম রুমন, ৭১, ঢাকা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আর ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে সারা দেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ১২ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে মোট ৮ দিনে দেশের ৬৪ জেলায় এই কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এতে সমাবেশের দিনক্ষণ আর কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির এলাকা থেকে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ক্রাইম সিন। এরই মধ্যে তারা এই আলামত সংগ্রহ করেছে। আজ সকাল ১০টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে সকাল ৮টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। মহিম মিজানের রিপোর্টে বিস্তারিত। গত ৫ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার অনলাইনের বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
বাড়িটি ভাঙা শুরুর পরদিন পাশে নির্মাণাধীন ভবনের বেজমেন্টের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে এমন কথা ওঠে। এরপর সেখানে আসলে কি আছে সেটা দেখার জন্য জমে থাকা পানি সরানোর দাবি তোলা হয়। যদিও রোববার বেজমেন্টে পানি সরিয়ে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। সোমবার সকালে 8:45টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। এখানে যেহেতু পতিত আয়নাঘর হিসাবে যে আন্ডারগ্রাউন্ডটা আমরা দেখলাম, ওখানে যা যা আলামত হিসাবে আমরা আমাদের কাজটা তো আলামত কালেকশন করতেছি। আরও চেষ্টা করতেছি এই বিল্ডিংয়ে এবং ওই বিল্ডিংয়ে এবং আন্ডার পাসে আমরা যেটুকু সম্ভব চেষ্টা করতেছি। টর্চারিং হয়েছে কিনা, টর্চারিং সেল হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা, এই কার্যক্রমের ব্যাপারে আমরা যেটুকু আমাদের কার্যক্রম চালাচ্ছি, আলামত উদ্ধারের চেষ্টা করতেছি। সিআইডি তদন্ত দল জানায় 32 নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়। আলামত সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড়গুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। সন্দেহজনক যা আলামত পাচ্ছি তা কালেকশন করতেছি এবং সেগুলো কালেকশন করার পরে আমরা বুঝতে পারবো এই এভিডেন্সগুলা কিসের। প্রাথমিকভাবে তো আমরা আসলে এখনো অনুমান করতে পারতেছি না আসলে কি হিসাবে এখানে এই আন্ডারগ্রাউন্ডটা ব্যবহার হতো। সিআইডি তদন্ত দল জানায় জব্দকৃত আলামত ল্যাব পরীক্ষার ফলাফল ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না আসলে ওই বাড়ির ভেতরে কি ছিল। মহিম মিজান, ৭১, ঢাকা। জলাবদ্ধতা চট্টগ্রামে নিরসনে সহসায় নগরবাসীর কোনো সুখবর মিলছে না। সম্প্রতি জলাবদ্ধতা নিরসনে খাল নালা খনন সাথে পরিচ্ছন্নতা প্রকল্প পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তবে সব সংস্থার সাথে সমন্বয় করে কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ওদিকে চশিক বিহর বলেছেন, বিগত সরকারের সময়ে অপরিকল্পিত পরিকল্পনার কারণেই নগরবাসীর এমন ভোগান্তি। বামুনপাড়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের আওতায় চলমান কাজ মনিটরিং করতে সম্প্রতি 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা, কিন্তু সহসায় কোনো সুখবর মিলছে না নগরবাসীর। নগরীর জলাবদ্ধতা নিরসনে 11,344 কোটি টাকা ব্যয়ে সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্পের কাজ 2022 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে 50 থেকে 70%। সম্প্রতি প্রকল্প পরিদর্শন করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দুর্ভোগ লাঘবে সব সংস্থার সাথে সমন্বয় করে কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বর্ষায় চট্টগ্রামের জনগণ যেন একটা সুফল পায়। এটা পরিপূর্ণ হয়তো পাবে না, কিন্তু কাজ যখন এটা শুরু হয়েছে ধারাবাহিকতায় এই জলাবদ্ধতা নিরসন হবে আমরা আশা করছি। এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, প্রকল্পে নগর উন্নয়ন কর্তৃপক্ষকে সম্পৃক্ত করাটাই ছিল বড় ভুল। এই কাজগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের, বাট দ্য থিং ইজ আমাদের তৎকালীন যে প্রধানমন্ত্রী উনি দেখেন এই যে আজকে সিডি এর সাথে সিটি কর্পোরেশনের একটা টাগ অফ ওয়ার চলছিল, তো সিটি কর্পোরেশনকে কাজগুলো না দিয়ে উনি সিডিএ কে কাজটা দিয়েছে, সেখানে ভুল হয়েছে। তবে সিডি এর প্রধান প্রকৌশলী জানান, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন হচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনাটা আগে করতে হবে। এটা যদি উইদিন 1 ইয়ারের মধ্যে আমরা শুরু করে দিতে পারি, তাহলে কিন্তু চিটাঙের জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যাবে। মানে এই একটার সাথে কিন্তু সবকিছু রিলেটেড। নগরীর মোট 57টি খালের মধ্যে 21টি খালেই কোনো কাজ হয়নি। এসব খাল এখনও রয়ে গেছে প্রকল্পের বাইরে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। বলছিলাম শিরোনামে, ইলিশ শূন্য হয়ে পড়েছে দেশের সবচেয়ে সুস্বাদু ইলিশের ভান্ডার বরগুনার বিষখালী নদী। জেলেরা বলছেন, শুধু বিষখালী নয়, পায়রা, বলেশ্বর এবং আন্ধারমানিক নদীর মোহনায় ডুবোচর এবং পলিথিন বর্জ্যের কারণে ইলিশ শূন্য এখন বিষখালী। এলাকা লোকজনের দাবি, বিষখালী নদীর সুস্বাদু ইলিশ বাঁচাতে দরকার বিশেষ উদ্যোগ। ইমরান টিটুর প্রতিবেদনে বিস্তারিত। জালকাঠির সুগন্ধা থেকে উৎপত্তি হওয়া বিষখালী নদীর দৈর্ঘ্য 105 কিলোমিটার। তবে এ নদীর অধিকাংশই বরগুনার মধ্যেই পড়েছে। নদীটি পাথরঘাটায় গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে।
এলাকাবাসীর মতে বিষখালী নদীতেই দক্ষিণের সবচেয়ে সুস্বাদু ইলিশের বাস। একসময় দেশের একটা বড় অংশের চাহিদাও মেটানো হতো এখান থেকে। তবে নদীতে জেগে ওঠা ডুবোচরের কারণে সেই সংখ্যা নেমেছে প্রায় শূন্যের কোঠায়। এই যে নদীতে স্যার মাছ নাই, বুঝছেন, আছে খালি পানি আর পলিথিন। আগে প্রচুর ইলিশ পাইতাম না, এখন ইলিশও নাই, ইলিশের জাল ধরে বন্ধ হয়ে গেছে টোটাল। এখন ইলিশ মাছ আসি না, পলিথিনের ফিঙ্গে। একই অবস্থা বলেশ্বর, পায়রা ও আন্দারমানিক নদীরও। ভরা মৌসুমেও এসব নদীতে দেখা মিলছে না ইলিশের। দিনের পর দিন জেলেরা জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে। বাড়া যদি হয় তাহলে আর যাওয়ার মতন সিস্টেম নাই, চরে বাজ্যে থাকে। খেয়াও দিলে মনে করেন 20 কেজি 30 কেজি 50 কেজিও মানুষ পাইছে, আর এখন 10টা খাওয়া পাইলেও মনে করেন 2 কেজি মাছ পাওয়া যায় না। বরগুনার বাসিন্দাদের বড় একটি অংশেরই জীবন জীবিকা চলে এই 4 নদীর ইলিশে। জেলেদের জালে ইলিশ আর উঠেই না বলতে গেলে, যে আর এই যে বড় সাইজের ইলিশ প্রায় 1.5 কেজি 2 কেজির ইলিশ এগুলো এখন পাওয়াই যায় না। এখন সেইখানে বেশিরভাগই দেখা যায় পাঙ্গাস মাছ পায়। বিশেষজ্ঞরা বলছেন ইলিশ সবসময় সোজা পথে চলাচল করে, আর এতেই ডুবোচরে বাধা পেয়ে নদীতে প্রবেশ করতে পারছে না ইলিশ। এই বলেশ্বর, বিষখালী এবং পায়রা, এই 3টা জায়গার মোহনাতে অনেকগুলো ডুবোচর তৈরি হয়েছে এবং এই ডুবোচরগুলো তৈরি হওয়ার কারণে কিন্তু সাগর থেকে যেই পরিমাণ ইলিশ আসার দরকার সেটা আসছে না। পাশাপাশি অবৈধ জাল, এছাড়া তো দূষণ আছেই। বৃহৎ আকারে ড্রেজিং করার জন্য আমরা প্রস্তাবনাটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি সেখান থেকে একটা সমাধান হবে এবং এটা খনন করে নদীর রুটটা ক্লিয়ার করা হবে, যাতে মাছটা মাইগ্রেশন সঠিকভাবে করতে পারে। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে বিষখালী নদী মোহনায় 6.8, বলেশ্বর নদীতে 11.42, আন্দারমানিক নদীতে 12 এবং পায়রা নদীতে 15 কিলোমিটার ডুবোচর রয়েছে। ইমরান টিটু, 71, বরগুনা। সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে নাব্য সংকটে তৈরি হচ্ছে নৌজট। আটকে পড়েছে শত শত পাথর কয়লা বোঝাই নৌকা বাল্কহেড। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পেরে কোটি টাকার লোকসানের মুখে পড়তে যাচ্ছেন ব্যবসায়ীরা। প্রায় 1 দশকের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি তুলেছেন এবার ব্যবসায়ী শ্রমিকরা। বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে খনন চলছে, স্থায়ী খনন প্রকল্প প্রক্রিয়ায় রয়েছে। শহীদ নূর আহমেদের পাঠ্য তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 1 দশক ধরেই এই সমস্যা চলছে, এবারও একই সমস্যা। গেল 2 সপ্তাহ ধরে সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীর সুলেমানপুর অংশে কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে নৌজট। আটকে আছে শত শত কয়লা ও চুনাপাথর বোঝাই নৌকা ও বাল্কহেড। বর্ষায় স্বাভাবিক থাকলেও শীতকালে একদিকে যেমন নদীর পানি কমে যায়, অন্যদিকে প্রতিবেশী পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয় নদীর তলদেশ। তৈরি হয় নাব্য সংকট। এতে নৌজটের কারণে দিনের পর দিন আটকে থেকে লোকসানের মুখে পড়েন নৌ শ্রমিক ও ব্যবসায়ীরা। প্রতিদিনের মাল প্রতিদিন আমরা ক্যারিং করতে পারতেছি না, নদীর নাব্যতার কারণে পানি শুকিয়ে যায়, ক্যারিংওয়ালারা কষ্ট হয়। এই যানজটের কারণে পানিও কম, এখন ভাড়া হয়েছে 1100, মানে ডাবল ভাড়া পড়ে আর কি। নদীটা কুদলে মনে হয় যে আপনার মাল ওই দিকে পড়ে না। বছর দেখিয়া কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছে, কিন্তু আমাদের এলাকায় কোনো উন্নয়ন নাই, খনন নাই। এখানের মানুষ নিরাপত্তাভাবে ক্যারিংও করতে পারতেছে না এবং বড় নৌকাও এখানে যাইতে পারছে না। এতে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরিয়া ভোগান্তিতে আছে। বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী জানান, নৌ চলাচল স্বাভাবিক করতে নদীতে ভেকুর মাধ্যমে খনন কাজ চলছে। অন্যদিকে পাটলাই নদীর নাব্য সংকট দূর করতে স্থায়ীভাবে খননের একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। আমাদের একটা এক্সকাভেটর আছে, ওটা দিয়ে আমি যতটা পারি যানজট ছাড়া দিচ্ছি। আর আমাদের কাজ চলতেছে আপনার ওই বিকল্প চ্যানেল, আর একটা হচ্ছে টেকের ঘাট। ওইখানে কার্গো মালিক সমিতি আছে, তাদের জাহাজগুলো আর একটু উপরে নেওয়ার জন্য ওইখানে কাজ চলমান আছে। ওইটা ইনশাল্লাহ এবার হইলেই শেষ হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় আমরা প্রায় 19টি নদী খনন করব। নব্যতা বৃদ্ধির জন্য বিআইডব্লিউটি কাজ করে থাকে। তারা ইতিমধ্যে কিছু কিছু স্থানে নব্যতা বৃদ্ধির জন্য কাজ শুরু করে দিয়েছে। তো এই বিষয়টা আসলে বর্তমান যে পরিস্থিতি, নব্যতা ফিরিয়ে আনার জন্য বিআইডব্লিউটি কাজ করলে হয়তো এটা ভালো ফল পাবে। তাহিরপুর উপজেলার বড়ছড়া, বাগলি, ছাড়াগাঁও শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আমদানি করা চুনাপাথর, কয়লা উপজেলার পাটলাই নদী দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ সারা দেশে নিয়ে যান ব্যবসায়ীরা। শুষ্ক মৌসুমে পাটলাই নদীতে নৌজট সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা। হাসান আহমেদ, 71।
তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি ফ্যাসিবাদী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এবং শীঘ্রই কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে চুক্তিতে দুই পারের মানুষের সুবিধা আছে কিনা সেটা দেখা দরকার, এমন মত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। ক্ষয়ক্ষতি মোকাবেলায় আপাতত তিস্তার ৪৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করার কথা জানান তিনি। তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে সব কথা বলেন দুই উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাহবাজিদ আহমেদ। দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে তিস্তা পারে মানুষের ঢল। গণশুনানিতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। রোববার দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কাউনিয়া উপজেলার তিস্তার পূর্ব পার। শুনানিতে অংশ নিয়ে দীর্ঘদিনের বঞ্চনা আর সীমাহীন সংকট ও সমস্যার কথা তুলে ধরে বাসিন্দারা বলেন, বন্যা, খরা, ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবন যুদ্ধে কোনো রকম টিকে আছেন তারা। দাবি তোলেন দ্রুত তিস্তা চুক্তি সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের। এই তিস্তা নদী আমাদেরকে সর্বনাশ করছে, বাড়ি ঘর জমা জমি ভাঙ্গিয়া শেষ করে দিচ্ছে। যে তিস্তা মহা প্রজেক্ট মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেটি যেন বাস্তবায়ন করে এই উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি। শুধুমাত্র আশা নয়, 2025 সালের ডিসেম্বরের মধ্যেই তিস্তা সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি হয়নি, অধিকার বঞ্চিত হয়েছে তিস্তা পারের মানুষ। তবে এবার ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আপাতত তিস্তার ৪৫ কিলোমিটার এলাকা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মহাপরিকল্পনা নির্ভর করবে তিস্তা পারের বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর। আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের কাজ যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয়। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। ভারতের একতরফা পানি প্রত্যাহারে বর্ষা মৌসুমে বন্যা আর ভাঙনের তীব্র ক্ষতির মুখে পড়ে উত্তরের নদীপাড়ের মানুষ। আর শুষ্ক মৌসুমে পানির অভাবে বন্ধ থাকে চাষাবাদ। এজন্য প্রায় 2 দশক ধরে গড়ে উঠেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন। শাহবাজিদ আহমেদ, ৭১, রংপুর। রাজবাড়ীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফাল রাজীব জানায়, সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে কালোখালী উপজেলার পাতুরিয়া বালু মহালের টেন্ডার ড্রপিং ছিল। সেখানে দুই পক্ষের সাথে হাতাহাতের ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহের জন্য 20 থেকে 25 জন একটি দল ইমরান হোসেনকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পটুয়াখালী কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে দুলাল হাওদালার নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, শনিবার রাতে ট্রলারের অন্য জেলেদের সাথে মাছ শিকারে সাগরে যান দুলাল। সাগরে জাল ফেলার সময় জালের সুতায় পা আটকে সাগরে পড়ে যান তিনি। পরে রোববার রাতে কুয়াকাটা সংলগ্ন 80 কিলোমিটার দক্ষিণ পূর্ব গভীর বঙ্গোপসাগরে অন্য জেলেদের জালে তার মৃতদেহ আটকে গেলে জেলেরা মৃতদেহটি উদ্ধার করে সকালে পুলিশের কাছে হস্তান্তর করে। কলা কাটার পর ফেলে দেয়া গাছ থেকে বাণিজ্যিকভাবে সুতা তৈরি করা এখন তা পরিণত হয়েছে সোনালী আঁশে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যা থেকে আয় হয় নগদ অর্থ, সম্ভাবনা সৃষ্টি হয়েছে বৈদেশিক মুদ্রা আয়েরও। এবং এই আঁশ বিক্রির পথ দেখিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন পিরোজপুরের নেসারাবাদ উপজেলার জনার্দন দেবরাত। তরিকুল ইসলামের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কাঁচামাল উৎপাদন ও বিপণনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিরোজপুরের নেসারাবাদ উপজেলা। আবারও আলোচনায় এসেছে এই জায়গা। কলা গাছের আধিক্যের কারণে সংগ্রহশালা তৈরি করেছেন এখানকার জনার্দন দেবনাথ, যা নানা প্রক্রিয়ায় সুতা বানিয়ে রপ্তানি হয় কারখানায়।
এই কাজের সাথে জড়িতরা জানান প্রতিটি কলাগাছ 3 থেকে 5 ফুট খণ্ড করে কাটার পর এর খোলস ছাড়ানো হয়। এরপর খোলস ছাড়িয়ে ধুয়ে শুকানো হয় রোদে, যা দেখতে সোনালী আঁশের মতোই। গ্রামের নারী উদ্যোক্তারা এই কাঁচামাল তৈরির পর সেগুলো মেপে কেজি প্রতি আলাদা করে রাখেন, যা পরে চলে যায় রংপুরের কারখানায়। লোকজন লইয়া আমরা এই কাজ আরম্ভ করছি। আমার মাধ্যমেই সবাই তৈরি করে, আমি এইগুলি ক্রয় করিয়া ট্রাকে রংপুরে পাঠাইয়ে দিই। খণ্ড করিয়া তারপর সিরিয়া চিলা চিলা করে রোদ্রে বা টিনে মাটিতে বা ঘুরিয়া লাসিয়া শুকাইয়া তারপর আটি করিয়া বানতে হ্যাঁ মন হিসাবে বিক্রি করে। কলাগাছের এই আঁশ দিয়ে তৈরি হয় কার্পেট, পাপোশ, চাদর ছাড়াও অনেক কিছু, যার কদর বাড়ছে দিন দিন। আর এতে কাঁচামালের চাহিদাও বাড়ছে, আর এর মাধ্যমে কর্মসংস্থান হয়েছে কয়েকশো পরিবারের। কলাগাছের আঁশযুক্ত এই সুতা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা জনার্দন দেবনাথের। মানুষ প্রথম দিকে তো অত বোঝে নাই, তারপর আস্তে 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 এই কাজটা শুরু হলো। ওই কলা গাছের খোলা নিয়ে কাটিয়া শুকাইয়া যখন দেয় দিয়ে তখন এইখানে বসে এইখানে শুরু হওয়ার পরে এই আশেপাশের যত মহিলারা আছে, বিশেষ করে মহিলারা, পুরুষ অনেক মানুষ এই কাজে নিযুক্ত। এমন উদ্যোগে ইতিবাচক দেখছেন কৃষি কর্মকর্তারা। তাই এর প্রসার বাড়াতে কলা সংগ্রহের পর গাছ ফেলে না দিয়ে সেই গাছ ব্যবহার করে বাড়তি আয়ের পরামর্শ তাদের। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা আমাদের অন্যান্য যারা কৃষক ভাই আছে, যারা বিশেষ করে কলা চাষের সাথে সম্পৃক্ত, তাদেরকে এই বিষয়টা অবহিত করছি এবং যদি আমাদের পরবর্তীতে সুযোগ থাকে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা তাদেরকে আরো ব্যাপক আকারে অবহিত করব। আকার ভেদে একটি কলাগাছ থেকে 2 থেকে 3 কেজি সুতা তৈরির কাঁচামাল বের করা সম্ভব। আর এই কাজের মাধ্যমে নেসারাবাদ ও সদর উপজেলার কলাখালীতে কর্মসংস্থান তৈরি হয়েছে 2 শতাধিক পরিবারের। মনিরা কাজুরি, ৭১। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক 4D আল্ট্রাসোনোগ্রাফি মেশিন উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বিগত সময়ে হাসপাতালে 2D আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে সেবা প্রদান করা হতো, তাতে অনেক কিছু স্পষ্টভাবে দেখা যেত। এখন এই মেশিনের মাধ্যমে রোগীরা উন্নত মানের সেবা পাবেন। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।